কুশেহাটা চর নির্জন এক জনপদ, যেখানে প্রকৃতির রূপ রস গন্ধ মিশে আছে মানুষের ঘাম হাসি আর সংগ্রামের গল্পে। এখানে প্রতিটি দৃশ্যে মিশে আছে আবহমান বাংলার সৌন্দর্য, সংকট আর মানুষের অদম্য সাহস। এই জনপদের মানুষের প্রধান পেশা কৃষিকাজ, মাছ ধরা ও গবাদি পশু পালন। বর্ষা মৌসুমে 6 মাস পানিবন্দী থাকে এই জনপদ, আর শুষ্ক মৌসুমে হয়ে ওঠে মরুময়। রাস্তাঘাট, শিশুদের লেখাপড়া ও স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এই জনপদের মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। শুষ্ক মৌসুমে এই চরে এখন চলছে ভুট্টা সংগ্রহ, ধান কেটে ঘরে তোলা সহ অন্যান্য ফসল চাষাবাদের ধুম। আর রাতের বেলায় জমে ওঠে বৈঠকি গানে। অন্তরমোর ঘাট থেকে আমরা খেয়াতে চড়ে রওনা দিলাম কুশেহাটা চরের দিকে। এই চরের মানুষজন দুইটি ঘাট ব্যবহার করে চলাফেরা করেন। একটি হচ্ছে দৌলতদিয়া ঘাট, আরেকটি হচ্ছে অন্তরমোর ঘাট দিয়ে। কয়েকদিন পরেই নদীর পানি বৃদ্ধি পাবে, তাই চরের মানুষজন মাছ ধরার আগাম প্রস্তুতি স্বরূপ দুয়ারে কিনে বাড়িতে ফিরছেন। এই সময়ে নদীতে মাছের পরিমাণ খুবই কম হলেও জেলেরা জীবিকার প্রয়োজনে ঠিকই চলে এসেছেন নদীতে মাছ ধরতে। কিছু দূর যাওয়ার পরে ডাকাতপাড়া চরে নেমে গেলেন দুইজন বৈশেল। সারাদিন বড়শি দিয়ে মাছ ধরে আবার সন্ধ্যায় বাড়িতে ফিরবেন। ডাকাতপাড়া চরটি হেমন্তকালে সেজে ওঠে কাশফুলে কাশফুলে, তবে এই সময় সাজিয়ে রেখেছে অতিথি পাখিরা। আমাদের নামিয়ে দিয়েই ট্রলার রওনা দিল রাখালগাছি চরের দিকে। বর্ষায় এই জায়গা জুড়ে পানি উঠে যায়। বর্ষায় কুশেহাটা চর কেমন হয় সেই ভিডিওটিও সময় পেলে দেখতে পারেন। কুশেহাটা চরে পৌঁছে আমরা রওনা দিলাম মাঠের দিকে। সবাই দৌলত দিয়ে যাচ্ছেন না হাটে? না, আমরা দৌলত দিয়ে আমাদের গলন্দ বাড়ি, আমরা সালসারে বেড়াইতে আসছিলেন না? কয়দিন বেড়াইলেন? ওষুধদিন আসি, কালকে দিন সময় এক জায়গা। কেমন বেড়াইলেন? বেড়াইয়ে দেশের বেড়া শান্তি আছে। শান্তি আছে না? শান্তি আছে? কেমন শান্তি আপা? হাঁটা লাগে না? গরু দেখলে? গরু তো দেখলাম না। গরু চাহে, গরু দেখলি আর এই যে খেত খোলা দেখলি আর আমাদের গলন্দ দেখতে খেত খোলা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কই যাচ্ছেন? গলন্দ হাটে যাবো। কি বিক্রি করতে? বিক্রি না, কেনাকাটা করতে। কেনাকাটা না? অন্তরমোর চান না? অন্তরমোর যাই, কাল গেছিলাম। আচ্ছা আচ্ছা, কোন ঘাটে আপনারা বেশি যাওয়া আসা করেন? আমরা বেশি করি আপনার আরিসি আর হলো গলন্দ। গোয়ালন্দ তো ওইখান থেকে খেয়ে আছে প্রতিদিন? ঘাট ওটা হলো দৌলতদিয়া বলে। দৌলতদিয়া, ওইখান থেকে আছে প্রতিদিন আসা যাওয়ার জন্য? আমাদের লোক আছে। ও নিজস্ব? নিজস্ব না, মানে দেখা যায় কি আমাদের গ্রামে 4টি লোক আছে, এই লোক এরা বাড়ায়। তো কয়টায় সারে? এটা এখান থেকে যাবো এখন ধরেন 11:30টায়। হ্যাঁ, আর ওই পাশ থেকে আসবে? পাশ থেকে আসবো 5টায়। ও, আর এখান থেকে শেষ লাস্ট টিপ কয়টায়? এই নিয়ে প্রতিদিন একটা একবারই যায়? হ্যাঁ, 11:30টায়। আচ্ছা আচ্ছা, তাহলে চলে যাওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, 11টা বাজে গেছে। এই সময়ের চরের অধিকাংশ লোকজন মাঠে কৃষিকাজ নিয়ে ব্যস্ত। কয়েকদিন পরেই বর্ষার পানি উঠে যাবে, তাই শেষ মুহূর্তে চরের মানুষজন খুবই ব্যস্ত সময় পার করছে। ঘাটে মানুষের ব্যস্ততা দেখে এবার আমরা গেলাম ভুট্টা ক্ষেতের দিকে। জমিতে নারী পুরুষ সবাই ভুট্টা সংগ্রহ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। ভুট্টার ফলন কেমন? ছোট ছোট না? কয় মাস লাগে ভুট্টা হইতে? বেশ ভালো ফলন হয়েছে। হ্যাঁ, 2 মাস 3 মাস লাগে না? 6 মাস লাগে না? 3 মাস লাগে। 3 মাস না আপনাদের ভুট্টা?
মন কেমন যাচ্ছে এখন ভুট্টার? মন কত ওখানে লাগাছিলাম 3 পা হয়েছিল কয় মন 14 মন না 15 মন হয়েছে। কম তো তাহলে। কম তো ফলন বেশি হয় নাকি, ভালো তো হয় না। এগুলো কি এইভাবে বাঁকা হয়ে নিচে ঝুলে পড়ছে একাই নাকি আপনার গরু তুই ভেঙে হয়েছে উপর দিক থাকে না? যত পাশে হাতে নিচে নামছি। নিজেদের জমি না এটা? না না শুনতে লিখছি শোন করা লাগাইছেন তো নিজেরাই? হ্যাঁ হ্যাঁ। এমনিতে যদি মানুষ দিয়ে ছিড়াইতেন তাহলে কেমন টাকা লাগতো? তাও না কিনে লাগে একজনে কত টাকা নেয় দিনে? 700 600 একদিকে 3 পা। আর ওই 15 মন পাইছেন কোন জায়গা? এই যে এইখান থেকে ও কতটুক জায়গা? অল্প তো এক পা না। এক বিঘায় কয় মন হতে পারে? কত রবি তা তো শির তো কবে 40-50 মন হবে না? হ্যাঁ হ্যাঁ। ভুট্টার মন কত এখন? 1100 1200 সরাইছে ওই সরাইছে ভাঙ্গে কি দিয়ে ভুট্টা? মেশিন? মেশিন আছে। মেশিন আসবে কখন? এই মেশিনের দেশেই আছে। আছে না? ওনারা আবার ভাঙ্গাতে মন করা কত নেয়? 3 কেজি করে নেয় মনকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নারীদের ব্যস্ততা দেখে এইবার আমরা আসলাম ভুট্টা মারাই দেখতে। আগে ভুট্টা মারাই করতে হতো হাত দিয়ে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে কৃষিকাজেও। এতে যেমন কাজ সহজ হয়েছে তেমনি মানুষের কষ্ট লাঘব হয়েছে। আমাদের গরিব মানুষের খাওয়া দাওয়া আছে কি খাবার শেষ? না মসুরির ডাল আর হইলো ভাত। দেখি তো কাকা কি আনছেন আজকে খাবার। পানি তো অনেক স্বাদের দেখলাম। পানি তো কাকা পানি আমাদের নদীর জেলায় বাড়ি না, পানি স্বাদই আছে। এই ধারে যে কাকা গরিব মানুষের খাওয়া, এই ধারে গরিব মানুষের খাবারও খেতেছেন আপনি। যে চাল খেতেছেন এই চাল 90 টাকা কেজি। বড় লোকের চাল। হ্যাঁ সত্যি। এই যে এই চালটা যখন এই যে ঢেকি দিয়ে ছাটে কারেন্টের ঢেকি, তখন এই চালটা বিক্রি হয় 90 টাকা। এই যে বড় ধানের। হ্যাঁ বড় ধানের চাল। ঠিক আছে কাকা, খাবার সাধলেন না? তো খান খাওয়ানি খাওয়ার সাথে সাদলে মানে আরো উঠে গেল আদর করলে। আচ্ছা ভুট্টা কেমন হয়েছে ভাই এবছর? ভুট্টা বৃষ্টির বছর তো এবার ভুট্টা কম হবো, বৃষ্টি নাই কিছু মানে কত খেতে 30 মন হবো, কত খেতে 25 মন। অন্য বছর কেমন হয়? অন্য বছর তো যে বৃষ্টি থাকে জল থাকে সেই বছর 40 মন করে হয়। 40 মন হয় না? 40-45 মন হয়। ওই পাশে দেখলাম ভুট্টা এত ছোট ছোট হয়েছে। ওই তো ওই পাশে জল নাই, মাটিতে খরা জন্য মাটিটা শুকা গেছে। আমাদের ওই পাশে বুঝছে 2 বিঘে 90 মন হয়েছে। হয়েছে না? 2 বিঘে 90 মন হয়েছে। তাহলে তো ভালো হয়েছে। হ্যাঁ ওই জায়গা ভালো হয়েছে। আর এই জায়গা মানে 3 বিঘে 90 মন হবে না মনে হয়। খরচ কেমন বিঘাতে? খরচ বিঘে বইতে 20,000 টাকা। হ্যাঁ 20,000। 20,000 এমনি। তাহলে এখন মন যাচ্ছে কত করে? এখন মন যাচ্ছিল 1050। সব মিলে উঠানো পর্যন্ত 20,000 টাকা যায় না? এই যে ভাঙানো? না এটা বেশি সার বেশি মনে করেন যে ওই লাগানোর সময় মনে করেন যে পানি টানি দিয়ে চাষ করা হয় ওই সময় মনে করেন যে 20,000 টাকা খরচ হয় সার বীজ দিতে। আচ্ছা আচ্ছা। আর এই এখন যে পরিত খরচ দিয়ে আবার পরিত কামলা দিয়ে কাটা লাগে, ভাঙা লাগে, বুঝছেন? এটা হলো আলাদা খরচ। আপনারা ভুট্টা এখন কত করে বিক্রি করবেন? 1050 টাকা। 1050 কিংবা 40। তো একটু রাইখে দিয়ে বিক্রি করলে বেশি দাম চায় না? আমরা তো রাখে দিও পারি না, আমরা তো গরিব মানুষ। আমরা কোন মনে করে দিনা খেত করছি, দিন খেত করে নেই বিক্রি করে আমরা ঋণ দেব। দিনা ঋণ খেত করছি। হ্যাঁ হ্যাঁ। এইটা বেশি ঋণ দেবো, এর মধ্যে যদি কিছু বাড়ায় তাহলে আমরা খাবো। তাহলে সব ওই যে হালিম ধন্দার কাছটা সব কিছু বাহি ঋণ খাই, পরে আবার ফের পরে দিয়ে না হে ঋণ শোধ করা লাগবে। মানে ফসল উঠাই আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আল্লাহ যদি মালিক মিলি যদি কিছু রহমত করে তাহলে আমরা খাবো, আর নাহলে আমাদের ওই নিরকির মাতির কি জানে হাওটাও কাউ ফলন কেমন হয়েছে মনে করছেন?
আমরা মানে মানে কিছু খাই, প্রতিদিন ডাল খাই, প্রতিদিন হয়তো আলু ভর্তা খাই, নাহলে শাক খাই, ওই হুইদে ভাত খাই, মরিচ দিলে খাই, পিস কামড়া খাই। ভুট্টা এখানে ধান লাগালেন না কেন? ধান হলে তো এখন এই জায়গায় ধান লাগালে এই জায়গায় তলে হলো বালি, ধুলে বালি, বুঝছেন? এই জায়গায় ধান হবে না, বৃষ্টি নাই, বাদ নাই। আর এই জায়গায় পানি দিতে দিতে মনে করেন যে ধানের দাম পড়ে যাবে 3000 টাকা মন। ও ভুট্টা মানে তুলনামূলক একটু বরি মাটিতেও হয়। হ্যাঁ হ্যাঁ, বরি আবহাওয়াতে ওই একটু 2 ফিট পানি দিলে পরে 2 ফিট পানি দিলে পরে এই জায়গায় ভুট্টা জমান যায়। বুঝতে পারছি। আর এই ঘাসও তো অনেক বেশি, তাই না? ঘাস মারার গাছ তো আছেই, ঘাসের তো ঘাসে বিষ দেই, ঘাস মারি, বিষ দিয়ে ঘাস মারি। কাকা চরের সুখ কেমন? সুখ আছে কাকা, আবহাওয়াটা আমাদের এই চরের পরে আবহাওয়া খুব ভালো, কিন্তু আমাদের যাতায়াত করলেও কঠিন সমস্যা, বুঝছেন? আমাদের সরকার তো আমাদের যে কোনো সরকারই আসুক আমাদের দিক তাহায় না। আমরা কি করব? সরকার দিয়ে আমরা কি করব? মনে করেন যে আমাকে সরকার যে কোনো সরকারই আসুক আমাদের দিক তাহায় না। আমরা যে চরের পরে যে আমরা চরের পরে আমাকে গণি, মনে করেন আমাদের গণে না। চারপাশে নদী, মধ্যে আমরা বাস করি, চারপাশেই নদী। বর্ষাকালে কাকা এই জায়গার পেশা কি মানুষের? বর্ষাকালে এই জায়গা পিসা ওই কত মাছ ধরে, কত বাড়ি খায়, বুঝছেন? আবার কত কামলা দিবে যায়, তাই না? ভাই চরের রাসেলস ব্যাপার কেমন? ভালো হয়েছে, মারা হয়েছে 3-4টা মারা হয়েছে, আরো ঘুরতেছে, মারার জন্য ঘুরতেছে, মানে ধরে পারতেছে না, তাই না? হ্যাঁ। এই ভুট্টা খেতে কাজ করেন, আপনারা গামবুট করে আসতে পারতেন না। এই ভুট্টা খেতে দেখা যায় না, আমাকে কম আছে তো, মানে ফায়া লাগা, মানে ফাঁকা চক, সেই চকে আছে। আচ্ছা আচ্ছা, বন আছে, বিদিন আছে। আচ্ছা আচ্ছা, বনের মধ্যে থাকে। হ্যাঁ, ওই সব মনে করেন যে আমি একটা মারছি রোজার শেষে একটা রোজা থাকতি, একটা মারছি, সে ভাইরাস হলো আপনার আড়াইয়াত ছিল, কিন্তু আমার কামড় দিয়ে সারছিল, কিন্তু 2 পার মধ্যে এসে খাড়াইছিল, কিন্তু আমি পরে কাছে দিয়ে কোপ দিয়া। মোটা ছিল কেমন কাকা? মোটা ছিল মনে করেন যে 4 ইঞ্চি, হাতে দেখেন কেমন? এই এতখানি মোটা ছিল, এতখানি গা কি ডোরা কাটা ছিল? ফুটা গায়ে ফুটা বুঝছেন? ভাইরাস ফুটা রাসেল ভাইরাস। এই যে সামনে তো বর্ষাকাল আসছে, এখন এই সময় তো মনে হয় বেশি দেখা যাবে। হ্যাঁ, বর্ষাকালে একটু বেশি দেখা যাবে। বর্ষাকালে বেশি না? মাছ ধরতে গেলে কি জালে পড়ে? বর্ষাকালে জালে পড়ে, যদি জাল বাইতে থোয়া যায় তাহলে জালে পড়ে, বুঝছেন? পানিতে তো রাসেলস ব্যাপার থাকে না, তাহলে কিভাবে পড়ে? না, পানির সময় ওই যে জায়গায় একটু ডাঙা থাকে, ওই ডাঙায় চলে যায় সব সাপ, বুঝছেন? গেলি পরে ওই জায়গায় একটু বেশি দেখা যায়। বন বুনাসের উপরে থাকে, উপরে থাকে। এনে তো সিজন নাই তো, হ্যাঁ হ্যাঁ, বুঝছেন? এনে তো শুকনা সব জায়গায়, এনে হলো বর্তমান হলো এনে ওই সাপ দেখা যায় না বেশি। আর বর্ষার সময় সব জায়গায় পানি যাবে না, নদী পানি দিয়ে মনে করছে যেখানে আশ্রা ডাঙা আশ্রা পাবে না ওই জায়গায় যাবে না, ওই জায়গায় গেলেই মনে করছে বেশি দেখা যায় জায়গা। মানে যে বাড়ি ফাড়ি চলেন, খাওয়া দাওয়া করবেন না, আপনারা তো আমাদের মেহমান, তাই না? হ্যাঁ, এই সোয়ারে এই জন্যই আসি, বুঝছেন? আপনারা আমাদের মেহমান বাড়ি, আপনারা কোন জায়গাটা ঘুরতেছেন, বাড়ি ফাড়ি গুলি করে খাওয়া দাওয়া করলে পরে মনে করছে আপনারা এই রোদের ভিতরে রোদ দেখেন না কি? হ্যাঁ, প্রচন্ড রোদ। আর একদিন খাবানি বাবা, আল্লাহ ভরসা। রাখবেন এমনি ভেনু কেটে এরকম গোল হয় ভুট্টা না? ও, এটা খই হয় না? এই ভুট্টাটা আমার মনে হয় পুরুষ বৃত্তি ভুট্টা, এই গাছ বেশি বড় হয় না, মোটা মোটা। আচ্ছা আচ্ছা, এটা জাত ভিন্ন। এই না, এই ভুট্টাটা এটা কাঁচা। কাঁচা নাকি এই ভুট্টাটা উপর অংশ মাছ? না, এটা কাঁচা। এই ভুট্টাটা কাঁচা ছিল, পুষ্ট হয়নি। আর এটা ষোলো না পুষ্ট হয়েছে, এটা লাল হয়েছে। এটার দাম বেশি না? না, একই দাম, মানে দাম বেশি কি, মানে এটা হলো এফিলে হলে ভারে কোনো ঘাটতি নাই। আচ্ছা, মানে 30 মণ হলে ভারে 30 মণই থাকবো। এই ভুট্টাটা 16 না দেখেন। আর এটা মানে কাঁচা মাপলে ভারে 25 মণ হলে ভারে, আর শুকনো মাপলে ভারে মানে 5 মণ ঘাটতি যাবো। বুঝতে পারছি। এটা শুকনো করলে ভিতর তো রস বের হয়ে যাবে।
এর মধ্যে আর রস রস বেরোবে আর না। বের আর কিছু না। না চরের জমিতে মাটির তুলনায় বালির পরিমাণ বেশি থাকার কারণে চরের কৃষকেরা ভুট্টা চাষাবাদ করেন। ভুট্টা তুলনামূলক কম পরিচর্যা করলে বেশ ভালো উৎপাদন সম্ভব হয়, তাই চরের মানুষজন ঝুঁকছেন ভুট্টা চাষের দিকে। মাঠ জুড়ে এখন ফসল ঘরে তোলার প্রস্তুতি চলছে। এই চরের মানুষ বর্ষার সময় পানিবন্দী থাকে 5 থেকে 6 মাস। এখন যেমন ব্যস্ততার সাথে দিন পার করছেন, কয়েকদিন পরেই তাদেরকে কাটাতে হবে অলস সময়। বেশিরভাগ মাঠে ভুট্টা চাষ হলেও অল্প কিছু জমিতে ধানও চাষ করেছেন এই চরের কৃষকেরা। অল্প বলতেও সেটা অনেক। দিগন্ত জোড়া সবুজের সমারোহ। এখনো পুরোপুরি ধান কাটা শুরু না হলেও অল্প কিছু জমিতে ধান কাটা শুরু করেছেন। এই খোলা খোলা ধান দিতে করেছে আর এই ফলটা দিতে করেছে না ধান, গরু। গরু আসলে বাড়ি কোন জায়গায় আপনাদের এই বর্ষায় অংশ ডুবে যায় না? হ্যাঁ, বর্ষা যদি বেশি হয় না তাহলে বাড়ির পানি ওঠে। বাড়িতেও পানি উঠে যায়? হ্যাঁ, কিন্তু আজ 2-3 বছর পানি বর্ষাটা কম হয় তো বাড়ি ওঠে না। আচ্ছা, তখন এইখান দিয়ে কি ফসল? ফসল হয় না, এই যে আমাদের দেশে যে ফসল যা আবার হয়েছে এই জন্য মানুষ ধান মান কাটিয়ে বুট্টে মুট্টে যা আছে বানিয়ে আসবে পরে আর কোনো ক্ষেত্রে হবে না। বাকি এই 3-4 মাস আপনারা কি করেন? ধরো কেউ নদী মাছ মারে, কেউ ধরো ঢাকা ঢুকে থাকে, আমি ওই করি ফরিদপুর রাইস মিলের কাজ করি। চরের অধিকাংশ পরিবারে নিজেদের উৎপাদিত ধানের চালের ভাত খান সারা বছর। তাই তো চরের মানুষের মুখে মুখে একটি বাক্যই সমস্বরে উচ্চারিত হয়, আসেন ভাত খান, আমাদের ভাতের অভাব নাই। এরপর আমরা রওনা দিলাম লোকালয়ের দিকে। এসেই জানতে পারলাম এখানকার জুয়েল মণ্ডলের বাড়ি কিছুদিন আগেই পুড়ে গেছে। বাড়ি পুড়ে সর্বশান্ত হয়ে গেছে পরিবার। ভাই বিদেশ থেকে তাই ফোন করছিল, গেছিলাম। আসে যেদিন গেছি মনে করেন সারাদিন ওই সকাল 8টায় খাওয়া ধরে গেছি। হ্যাঁ, 8টার খাওয়া ধরে গেছি মনে করেন, বা ওই সারাদিনে বেরিয়েছিলাম, রাতে শুয়ে রয়েছি। এখন বাইরে ডাকতেছে যে তোদের বাড়ি আগুন লাগছে। পরে রাতটা রাশের ফের নেই, পরের দিন সকালে এসে দেখি মনে করেন বাড়ি ঘরে কারেন্টে বলে ফিরে দিতে আগুন লাগছে। 12টা গরু মরে গেছে, ঘর বাড়ি কিছুই সে পাইনি। 12টা? হ্যাঁ, আর ওই যে 2টা গরু পুরা। আসেন দেখি একটু। 2টা গরু পুরা আছে, মনে করেন মেলা টাকা লাগতেছে চেষ্টা করতে। আর 12টা গরু আসে, 4টে গাদা বাছুর ছিল আর গাই দিয়ে আরো গরু দিয়ে 12টা গরু মরে গেছে। দেখছিস রিজভি কি করি, মানে এখনো তো গরু অনেক অসুস্থ হয় নাই। যাও মনে করেন দিনের মধ্যে কতবার ই করা লাগে, ওষুধ দেওয়া লাগে। ডাক্তার কি আসছিল শহর থেকে? ডাক্তার আইছিল, 2 জন কোন জায়গাতে ডাক্তার আইছিল, তারা সুই মুই দেখছে, একদিনই এসে দেখে গেছে। আর এই যে জায়গা আমাদের এই জায়গা গ্রামে মানিক ডাক্তার আসে, তাদের মনে করেন এই যে চিকিৎসা করতেছি, তাদের দেখাইতেছি। এই যে কয়েকদিন আসে না। উপার্জন তো এই গরুগুলোই ছিল, তাই না? হ্যাঁ, মেলা কষ্ট করে মানুষের কাছে বর্গা করে নি কুচে কুচে বানাইছিলাম গরু করা। মেলা কষ্ট করে মনে করেন গরু করা বানাইছিলাম। এখন আমার কিছুই নেই বর্তমানে। গরু করা চলে গেছে, 2টা গরুই আছে, একটা মেয়ের একটা আমার। 017 80 11 00 67। এই চরে ধান ভুট্টার পাশাপাশি কৃষকেরা মৌসুমী শাকসবজিও চাষাবাদ করেন। এর মধ্যে ধুন্দল, ঝিঙ্গা, টমেটো ও চিনার মতো অর্থকারী ফসলও রয়েছে। 50-55। তাই না? এটা কি বড় জাত? ওই কানাই গাটি নাকি? হ্যাঁ, কানারি আছে। হ্যাঁ, কানারি আছে। কানাই রাশি? হ্যাঁ, কানারি আছে। এই যে অনেক বড় একটা ছিড়ব। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে কুশেহাটা চরে। দেখুন কি বড় আকৃতির একটা পটল। দেখে প্রথমে আমি ভেবেছি যে এটা হয়তো শসা, কিন্তু দেখুন এই জাতের নাম হচ্ছে কানাইমুথা জাত। এটি বেশ বড় আকৃতির হয়। এত বড় পটল সচরাচর বাজারে দেখা যায় না। জানতে পারলাম এই পটলগুলো বিশেষ করে ঢাকাতে যায় এবং এই পটলের দামও নাকি বেশ। যখন এই মুহূর্তে খুচরা বাজারে যখন পটল বিক্রি হচ্ছে মাত্র 60 টাকা কেজি, তখন এই পটল কৃষকরা
একদম জমি থেকে পাইকারি বিক্রি করছেন হচ্ছে 60 টাকা কেজি, 2400 টাকা মন। আরিসা বাজারে তারা নিয়ে যখন বিক্রি করেন তখন হচ্ছে 2400 টাকা মন বিক্রি করতে পারেন। দেখুন আমি আপনাদেরকে একটু যদি দেখাই, দেখুন কুশিয়াটা চরের পটল কত বড় বড়, একদম হাতের থেকেও বড়, মনে হবে যে ছোটখাটো শশা। ভাই এগুলো কি? এটা ভাই চিনা। এতে কি করে? এটা বিভিন্ন পদের, ধরেন কবুতরে খায়, মানুষও খায়। মানুষ খায় না? হ্যাঁ, অনেক পদের। মানুষ কিভাবে রান্না করে খায় নাকি হ্যাঁ। পোলাও বা কিভাবে খায়? এটা মনে করেন যে সিদ্ধ করে মেশিন দিয়ে, এটা মেশিন সাহায্য করে এটা চাউলের মতন করে তো পায়েস রান্না করে, বিভিন্ন পদের আইটেম করে। আচ্ছা এগুলোর দাম কেমন? 3200 টাকা মন। তাহলে ধানের সে তো দাম বেশি। হ্যাঁ। ফলন কেমন? ফলন 8 মন 6 মন বিঘায়? হ্যাঁ। ধান কয় মন হয় সেখানে? ধান, হ্যাঁ ধান ধানের তুলনায় কি ফলন কম না বেশি? কম। কিন্তু এভারেজে লাভ কি বেশি না কম? লাভ আছে, এটা খরচা কম আছে আর কি। আচ্ছা আচ্ছা, খরচ কম। হুম। এক ধরনের বনে ঘাসের মতোই, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো ভাই ও আমরা যেটা পাখিকে কিনে খাওয়াই 200 টাকা কেজি, এইটাই সেটা নাকি? হ্যাঁ হ্যাঁ, সেটা হলো কাউন, আর এটা হলো চীনা। চীনা। সিনা কি শীতে খাওয়ায়, মানুষই খায়, মানুষও খায়। এটা কি যাও টাওয়ারে দেখে না? হ্যাঁ। চান্দু ভাই দেখছেন এই ফসলের আগে? আমি প্রথম আজকে নাম শুনছি, আমি তো বলতে কত বড় কিছু পোলার স্টাইল মনে করছি, তাই না? তাহলে আমি কয়েকটা গালেও দিয়েছি, ভালো লাগে বসে বসে করে। চরে উৎপাদিত পণ্য নিয়ে শহরে যাচ্ছেন মানুষ বিক্রি করতে। ঘোড়ার গাড়িতে করে নিয়ে যাচ্ছেন ঘাটে, এরপর ট্রলারে করে নিয়ে যাওয়া হবে শহরে। এমন দৃশ্য অনেকটাই বিলুপ্তির পথে। তবে কুশিয়াহাটা চরে এমন দৃশ্য দেখে মনটা জুড়িয়ে গেল। অনেকেই ফিরছেন শহর থেকে বাজার সদাই করে। এটা আমরা যে ব্যাপারীর কাছে পৌঁছে দিই তো, ওই সিলিম ভাই আছে, যা গলম তো 70 ভাই আছে, তাকে দিয়ে দাও কি বস্তায়? ভুট্টা। ও আচ্ছা, কত করে মন যাচ্ছে এখন? 1050-60 এই জায়গা থেকে আর কি জায়গাটা 1040-50 না? ঠিক আছে ভাই, ঝুরি নাম্বারটা দেন। তুলদিয়া ঘাট থেকে না? আজকে কি কি নিয়ে গেছিলেন বিক্রি করতে? মাছ নিয়ে গেছিলাম। কি মাছ? এই নদীর মাছ, চিংড়ি মাছ, ও। বাইলে বাম। এখন কি পরিবারের জন্য বাজার করে নিয়ে আসলেন না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। তেল আছে না? ডিজেল আনছেন? তো মশার কয়েল কেন এই দোকানে বিক্রি করি। দোকানে বিক্রি? আপনার দোকান আছে না? আর মাথায় কি? সালের বস্তা। ও ঠিক আছে, দোকানের জন্য নিয়ে আসলেন না? কোন হাটে গেছিলেন ভাই? এখানকার শতকরা 90% মানুষই বর্ষায় মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তবে এই সময়েও মাছ ধরে জীবিকা নির্বাহ করা মানুষের সংখ্যাও নেহায়েত কম নয়। জেলেরা এই সময়ে অল্প মাছ পেলেও দামে পুষিয়ে যাচ্ছে তাদের। এই মাছ কেমন পাচ্ছেন? পানিতে অনেক নাকি অল্প? এই মাছগুলো একটা সময় বুড়িগঙ্গাতে পাওয়া যেত এবং বুড়িগঙ্গাতে যাওয়ার পরে গণমাধ্যমগুলোতে খুব জোরালোভাবে নিউজ হয়, সংবাদ প্রচারের মাধ্যমে মানুষ এই মাছ সম্পর্কে সচেতন হয়ে ওঠে। কিন্তু গবেষকরা তখন বলছিলেন এই মাছ যদি বুড়িগঙ্গা থেকে অন্যান্য জলাশয়ে ছড়িয়ে পড়ে তাহলে দেশের যে মাছ রয়েছে জলাশয়ে সেই মাছ চরম বিপর্যয়ের মুখে পড়বে। বেশ অল্প কয়েকদিনের মধ্যেই এখন কিন্তু পদ্মা নদী, যমুনা নদী সহ দেশের বিভিন্ন জলাশয়ে এই মাছ ছড়িয়ে পড়েছে, যার ফলে এই মাছ নিয়ে যদি বলতে হয় অদূর ভবিষ্যতে বাংলাদেশের যে মাছ রয়েছে জলাশয়ে সেই মাছ কিন্তু অনেকটা বিলুপ্তির পথে চলে যাবে। কারণ এই রাক্ষসে মাছ অন্যান্য মাছ খেয়ে ফেলে এবং জলাশয়ের যে স্বাভাবিক পরিবেশ রয়েছে সেই পরিবেশে নষ্ট করে। আমি কথা বলছিলাম এখানকার একজন জেলে ভাইয়ের সাথে, তিনি বলছিলেন যে এই মাছ এই সময় বর্ষাকালে প্রচুর পরিমাণে পান, এই সময়ে বর্ষায় প্রচুর পরিমাণে পান, এই সময় এসে জলাশয়ে মাছ খুব একটা নেই, তার মধ্যেও এ ধরনের মাছ তাদের জালে ওঠে। তারা বলেন এটা সাগরের মাছ, তারা চিনছেন না। তবে তাদেরকে
সচেতনতার জন্য আমি বললাম যে এই মাছগুলো যখন আপনারা পাবেন ডাঙায় এনে ফেলে দিবেন অথবা যে কোনোভাবে মেরে ফেলবেন, না হলে এই মাছ কিন্তু ভবিষ্যতে আপনাদের যে জীবিকা রয়েছে সেই জীবিকার উপরে কঠিনভাবে প্রভাব ফেলবে। খাওয়া যায় না তা না। এই চরের মানুষের অন্যতম পেশা গবাদি পশুপালন। সারাদিন মুক্ত মাঠে সবুজ ঘাস খায় গরুগুলি, তাই তাদের স্বাস্থ্য তুলনামূলক ভালো। সারাদিন গরু চড়িয়ে বাড়িতে ফিরছেন এই চরের মানুষ। এমন সারিবদ্ধভাবে নদীতে সাঁতার কেটে গরুদের ফিরে আসার দৃশ্য দেখে সত্যি দারুণ লাগলো। সন্ধ্যা লেগে এলো। এইবার আমরা যে বাড়িতে আশ্রয় নিয়েছি সেই বাড়িতে ফিরতে শুরু করলাম। আমাদের সামনে দিয়ে যাচ্ছে ঘোড়ার গাড়ি। আজ বৃহস্পতিবার, আজ চরে উঠানে বৈঠকি গান হবে। এই ধরনের গান আমার সরাসরি শোনার সুযোগ হয়নি, তাই তাড়াতাড়ি যাচ্ছি গান শুনতে। বৈঠকি গানগুলোতে সাধারণত আল্লাহ ও আল্লাহর নবীর শান গাওয়া হয়। আগে গ্রামে গ্রামে বৈঠকি ও পুঁথিগানের আয়োজন হলেও এখন সময়ের পরিক্রমায় অনেকটাই হারিয়ে যেতে বসেছে। তাইতি তোর গান এত মধুর লাগে রে পাখি, তাইতি তোর গান এত মধুর লাগে রে। বল বলে বল বলে বল বলি রে, রসুলের শান্তি তুই রে। উপন্যাসিক জহির রায়হানের হাজার বছর ধরে উপন্যাসটি আমরা অনেকেই পড়েছি। সেখানের যদি শেষের কথাগুলো যদি আমরা পড়ি বা একটু মনে করি, সেখানে উপন্যাসিক লিখেছিলেন, ধীরে ধীরে রাত বাড়তে থাকলো এবং চাঁদ হেলে পড়লো পশ্চিমে এবং উঠানের ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হলো এবং পরীর দিঘির পারে একটি রাত জাগা পাখির ডানা ঝাপটার আওয়াজ পাওয়া গেল। তখনও সুরত আলীর ছেলে একটানা পুঁথি পড়ছে, সুর করে ঢেলে ঢুলে এক মনে পুঁথি পড়ছে। রাত বাড়ছে, হাজার বছরের সেই পুরনো রাত। তেমনি একটি রাতে আমরা বসে আছি কুশিহাটা চরের রাজবাড়ির। এখানে যারা খেটে খাওয়া মানুষ রয়েছেন, যারা মাঠে কাজ করেন এবং যারা জেলে বাউলি রয়েছেন, মাছ ধরেন নদীতে, তারা এই যে বাঙালির লোকজ সংস্কৃতি, সেই সংস্কৃতি ধারণ করার জন্য, চর্চার জন্য উঠানে প্রতি বৃহস্পতিবারে এখানে একটি অনাড়ম্বরপূর্ণ আয়োজন করেন। এখানকার মানুষগুলোর দিকে যদি একটু তাকান, দেখবেন তিনি একদম যেভাবে আছেন খেটে খাওয়া মানুষ হিসেবে, সেভাবেই তিনি তবলা নিয়ে বসে গেছেন। এই মানুষটিও মাঠে কাজ করেন কৃষক হিসেবে এবং সবাই এখানে কিন্তু দিন মজুর হিসেবে কাজ করেন, কিন্তু বাঙালির লোকজ সংস্কৃতি তারা ধারণ করে রয়েছেন। শুধুমাত্র এই চরে যেটি নেই, লেখাপড়ার যথেষ্ট পরিমাণে সুযোগ নেই, যার জন্য উপন্যাসিক জহির রায়হান বলেছিলেন, রাত বাড়ছে হাজার বছরের সেই পুরনো রাত। কুশিহাটা চরেও কিন্তু সেই পুরনো রাত এখানে বাড়ছে। রাত বলতে যে অন্ধকার, সেই শিক্ষার যে সুযোগ, সেই অন্ধকার থেকে তারা আস্তে আস্তে যে আলোর দিকে আসার কথা, সেই আলোর দিক থেকে না গিয়ে এখানেও কিন্তু রাতটাই বেড়েই যাচ্ছে। শুষ্ক মৌসুমে চরের ভিডিও দেখতে কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর হাতে সময় থাকলে দেখতে পারেন বর্ষা মৌসুমে কুশিহাটা চরের মানুষের জীবনযাপন।